প্রথমেই দেখে নেব আজকে ৩০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। কারচুপির আশঙ্কা, স্ট্রংরুম পাহারায় খোদ মমতা। কুণাল ঘোষ শশী পাজার পর গণনার আগেই পথে তৃণমূল নেত্রী। ৭৭টি বুথে ইভিএম এর উপর ব্ল্যাক টেপ আতর। পুনর্নির্বাচনের আর্জিতে কি জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক? নবান্ন কি এবার গেরুয়া? বিজেপির বড় দাবির মুখে মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী, দিলেন বিশেষ ইঙ্গিত। পথ দুর্ঘটনায় দাদু নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে। নাবালিকাদের প্রলোভন দিয়ে দোকানে ডেকে এনে যৌন হেনস্থা, ভিডিও রেকর্ড করে বিক্রি, ধৃত প্রৌঢ়। বিজেপি সরকার গড়লে কে মুখ্যমন্ত্রী হবেন, কে কোন দফতরের মন্ত্রী হচ্ছেন, রইল ভাইরাল লিস্ট। বাঁশ লাঠি নিয়ে চড়াও, 2 আরএসএস সদস্যের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বেহালায়। ঝড়ের মধ্যে অটোয় একাই নিয়ে আসছিলেন ইভিএম, পুলিশ ফোর্স কোথায়? প্রশ্ন করতেই ভোটকর্মী দিলেন অবাক করা উত্তর। ভোট মিটতেই বড় খবর, জামিন পেলেন আইপ্যাক কর্তা ভিনেস চ্যান্ডেল, বিরোধিতা করল না ইডি। দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানে ঢুকলো লরি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি। গড়িয়াহাট থেকে হলদিয়া, ভোট শেষে ভাঙচুর, অশান্তি, ভাঙড়ে বোমাবাজি, বেহালা ভাটপাড়াতেও ফের উত্তেজনা। নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার, কুণাল শশীর ধর্নার মাঝে তাপস্যায় পৌঁছাতেই চরম উত্তেজনা। আমার এক্সিট পোল লাগে না, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর প্র্যাকটিক্যাল পোল, বিজেপি আসছে। দুর্যোগ মাথায় সাখাওয়াত মেমোরিয়ালে মমতা, কয়েক ঘন্টা আগেই ইভিএম কারচুপির আশঙ্কা জানান। ভোট পরবর্তী অশান্তিতে জড়িতদের আজ রাতেই গ্রেফতার করতেই হবে, বৈঠকের নির্দেশ সিইও মনোজের। বাংলার এক্সিট পোল প্রকাশ করবে না এক্সিস, সাইলেন্ট ভোটার আতঙ্কে হাত গুটিয়ে প্রদীপ গুপ্তা। কেতুগ্রামে পথ দুর্ঘটনায় গুরুতর জখম 2 সিআরপিএফ জওয়ান। কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর 12টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম। 6 মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদী সরকার। চেন্নাই যাওয়ার পথে বীরভূমে চরম অসুস্থ বাংলাদেশি রোগী, রক্ত দিয়ে নজির গড়লেন নলহাটির যুবক। বিকট শব্দে পড়ল বাজ, গাছ কাটতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু, রক্তচক্ষু বজ্রদৈত্য শুষে নিল রক্ত। ভোট গণনার আগে শিলিগুড়িতে জাল নোট কাণ্ড, মাটিগাড়ায় পুলিশের জালে ধৃত 1। ফের এক ঝাঁক লোকাল বাতিল হাওড়া ডিভিশনে, কাটোয়া ব্যান্ডেল রুটের কোন কোন ট্রেন তালিকায় দেখে নিন। 500তে 499, ফেলুদার ভক্ত বর্ধমানের নিপবিথি আইসিএসসিতে রাজ্যের সম্ভাব্য প্রথম। বিজেপি প্রার্থীকে মারধর, শিলিগুড়ির হোটেলে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, ধৃত 2 মূল অভিযুক্ত। 2 আসনেই জিতব, হুমায়ুনের দাবি ঘিরে তীব্র কটাক্ষ, তৃণমূল বলছে হাস্যকর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। স্ট্রং রুম পরিদর্শনে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, সাখাওয়াত মেমোরিয়ালে গেলেন তৃণমূল নেত্রী। স্ট্রং রুমে কারচুপির আশঙ্কা, তৃণমূলের অন্য 2 প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছেন। মমতা আগেই জানিয়েছিলেন দরকার হলে তিনিও পথে নামবেন। শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রে 2 তৃণমূল প্রার্থী শশী পাজা এবং কুণাল ঘোষ অভিযোগ তুলেছেন যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তারা। কুণাল ঘোষ সরাসরি নির্বাচন কমিশনের নজরদারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি দাবি করেন, লাইভ স্ট্রিমিং ও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের ভেতরে কিছু মানুষ কাজ করছেন, অথচ সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই, এমনকি তাদের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। তার প্রশ্ন, যাদের পরিচয় স্পষ্ট নয় তারা কার অনুমতিতে সেখানে প্রবেশাধিকার পেলেন এবং কেন তাদের উপস্থিতিতে কাজ চলছে? তারা আমাদের অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলতে বলছেন, আমরা কেন অন্য প্রার্থীদের দায়িত্ব নেব? অন্যদিকে শশী পাজা অভিযোগ করেছেন যে স্ট্রং রুম খোলার সময় কোনো নিয়ম মানা হয়নি। নিয়ম অনুযায়ী সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও তাদের কাউকেই আগে জানানো বা ফোন করা হয়নি। এখন তাদের আটকে রেখে অন্য প্রার্থীদের আসার অজুহাত দেওয়া হচ্ছে বলে তিনি সরব হয়েছেন। তিনি মনে করেন পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং এখানে কোনো গোপন কারচুপি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয় দফার ভোটে ইভিএমকে বিকৃত করার ভুরি ভুরি অভিযোগ। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এবার আমাদের কাছে অভিযোগ এসেছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে 29টি অভিযোগ এসেছে, বজবজ থেকে এসেছে 3টি, এরপর ভেরিফিকেশন চলছে, আমাদের 23টি ভেরিফাইড কেস আছে। প্রশ্ন, স্যার পুনর্নির্বাচন কি 1 মে হবে? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, দেখুন, পুনর্নির্বাচন তো জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে 1 মে হবে নাকি 2 মে হবে। তবে 4 মে যখন ভোটের ফল প্রকাশ আছে তখন 2 মের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আমরা তো এখান থেকে দেখতে পেলাম, কথা বললাম প্রিসাইডিং অফিসারদের সঙ্গে, মাইক্রো অবজারভার যারা ছিলেন, শেষ অবধি কি হবে না হবে লোকাল ডিসিশন যেটা আছে আমরা আরও তদারকি করতে পারবো। প্রসঙ্গত, ছাপ্পা ভোট, ভুয়ো ভোট যাতে কোনোভাবেই না হয় আগে থেকেই সতর্ক ছিল কমিশন। এসআইআর তো বটেই, সেই সঙ্গে নজরদারি ছিল বুথগুলিতেও। সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স এবার পর্যাপ্ত সংখ্যায় রাখা হয়েছে। তারপরেও কোথাও অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। উল্লেখ্য, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও রেকর্ড ভোট পড়ল। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় 92.56%, দ্বিতীয় দফার গড় ভোটের হার 92.87%। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতে না হতেই রাজনৈতিক পারদ চড়ছে বাংলায়। একদিকে বিজেপি যখন 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার হুঙ্কার দিচ্ছে, তখন পাল্টা মেপে পা ফেলছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ইভিএম কারচুপি থেকে শুরু করে ভবানীপুরের হাই ভোল্টেজ লড়াই, সবকিছু নিয়েই সরব হলেন বহরমপুরের এই প্রার্থী। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, এবার বঙ্গে গেরুয়া ঝড় উঠবে এবং তারা 200-র বেশি আসন পেয়ে নবান্ন দখল করবেন। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপি কি দাবি করলো তাতে কিছু যায় আসে না, আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তিনি মেনে নিয়েছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তার কথায়, সরকার বিরোধী মানুষের সংখ্যা প্রবল, সেই জনরোষের বিস্ফোরণে যে কে কোথায় যাবে তা এখনই বলা সম্ভব নয়। শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারের ফলতায় ইভিএম এ সেলোটেপ লাগিয়ে রাখার ভাইরাল ছবি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ওগুলো তো টেরর এলাকা, ওখানে খোকাবাবুর 7-8 লক্ষ ভোটে জেতেন ঠিকই, কিন্তু সেটা লুটপাট করেই হয়। ফলতায় ইভিএম এ সেলোটেপ প্রসঙ্গে তার মন্তব্য, বোঝাই যাচ্ছে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ইভিএম এ সেলোটেপ মারা মানেই ওখানে ভোট দিও না, এটা স্পষ্ট। তার কথায়, ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন, কে কাকে ভোট দিয়েছেন তা এখনই বলা কঠিন। তবে রাজ্য জুড়ে একটা সরকার বিরোধী হাওয়া আমরা ময়দানে নেমে অনুভব করেছি। এখন দেখার বিষয় হলো সেই বিরোধী ভোট কয় টুকরো হলো এবং বড় টুকরোটি মমতা ব্যানার্জিকে মোকাবিলা করার মতো ক্ষমতা রাখে কিনা। পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যু। অভিযোগ, ঘটনাস্থলে দাদু প্রাণ গেলেও বেঁচে ছিল 7 বছরের শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, 45 বছর বয়সী কাদের শেখ তার স্ত্রী এবং 7 বছরের নাতি তামিম শেখকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ভর্তা মোড় থেকে মূল রাস্তায় ওঠার সময়
একটি দ্রুতগামী চায়না ভ্যানের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই কাদের শেখের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গুরুতর আহত শিশু তামিমকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগে সে সময় কোনো সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সরা তেমন কোনো চেষ্টাও করেননি। সঠিক সময়ে চিকিৎসা না হওয়াতেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কর্মরত নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার ও পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলেই যায় পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে কর্তব্যরত নার্সরা। তারা জানিয়েছেন, শিশুটিকে আনার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছিল। যেহেতু পরিস্থিতি আশঙ্কাজনক ছিল, তাই তড়িঘড়ি সিনিয়র ডাক্তারকে ফোন করা হয়। তবে ডাক্তারবাবু পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। বিধানসভা ভোটের উত্তাপ খানিকটা কাটতে না কাটতেই সামনে এলো এক লজ্জাজনক ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় চিপসের লোভ দেখিয়ে এক দোকানদার নাবালিকাদের সঙ্গে অশালীন আচরণ করতেন। এমন অভিযোগ সামনে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়। অভিযোগ আরও গুরুতর, সেই আপত্তিকর মুহূর্তের গোপন ভিডিও করে টাকা নিয়ে বিক্রি করত অভিযুক্ত। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম বসুদেব মাইতি, বয়স প্রায় 50। তার দোকানটি রাধাকান্তপুর হাই স্কুলের পাশে থাকায় নাবালিকা ছাত্রীরা সেখানে যাতায়াত করত। অভিযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করে একাধিক ছাত্রীকে চিপস কিনে দেওয়ার নামে দোকানে ডেকে এনে যৌন হেনস্থা করত সে। শুধু তাই নয়, দোকানের ভিতরেই লুকিয়ে মোবাইলে ভিডিও করত এবং পরে সেগুলো অন্যদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত। নাবালিকারা যাতে কাউকে কিছু না বলে দেয় সেজন্য খুনের ভয়ও দেখাতো। ঘটনাটি প্রকাশ্যে আসে কয়েকদিন আগে, যখন একটি আপত্তিকর ভিডিও ভুল করে অন্য এক ব্যক্তির মোবাইলে চলে যায়। সেই ভিডিওতে থাকা নাবালিকা বিষয়টি নিজের পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। বুধবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারীরা মনে করছেন, অভিযুক্তকে জেরা করলেই আরও বড় কোনো চক্রের হদিশ মিলতে পারে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। তাদের দাবি, স্কুলের পাশেই এই ধরনের কুকর্ম চলতে দেওয়া যায় না এবং এমন ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিজেপির বিশাল জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে দুটি পোল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আর জেভিসি ভবিষ্যৎবাণী করেছে যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলে না। 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 সালের লোকসভা নির্বাচনে তা দেখা গিয়েছে। তবুও আশায় চাষা বাঁচার মতো বিজেপি কর্মী সমর্থকরাও আশায় বুক বাঁধছেন তাদের সরকার হবে বলে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে। তাতে বিজেপির সরকার গড়লে কে কে মন্ত্রী হবেন তা রয়েছে। এই তালিকাটি মজা করেই অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। এটা কোনো অফিসিয়াল তালিকা নয়। চলুন দেখে নিই সেই ভাইরাল তালিকাতে কার কার নাম রয়েছে। মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, শিক্ষামন্ত্রী ও খাদ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যুব কল্যাণ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রমিক ভট্টাচার্য, অর্থমন্ত্রী রাকেশ সিং, শিল্পমন্ত্রী নিশীথ প্রামাণিক, ক্রীড়ামন্ত্রী রুদ্রনীল ঘোষ, আইনমন্ত্রী তারুণ জ্যোতি তিওয়ারি, প্রাণী সম্পদ ও উদ্যান পালন মন্ত্রী সন্তু পান, তথ্য ও সংস্কৃতি ও গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী অর্জুন সিং, মৎস্যমন্ত্রী কৌস্তব বাগচি, কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ মন্ত্রী জিতেন্দ্র তিওয়ারি, বস্ত্রমন্ত্রী অগ্নিমিত্রা পল, পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী জগন্নাথ সরকার, পঞ্চায়েত মন্ত্রী অসীম সরকার, স্বাস্থ্যমন্ত্রী শঙ্কর ঘোষ, চা বাগান ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দীপক বর্মন, অন্তর্রাজ্য বাণিজ্য ও বহির্বাণিজ্য হিরণ চট্টোপাধ্যায়, জল সম্পদ উন্নয়ন মন্ত্রী রাজু বন্দ্যোপাধ্যায়, সাহিত্য ও পরিবেশ মন্ত্রী প্রিয়াঙ্কা টিব্রুওয়াল, শ্রম মন্ত্রী রূপা গঙ্গোপাধ্যায়, সমবায় মন্ত্রী দুধ কুমার মণ্ডল, বনমন্ত্রী সজল ঘোষ, পরিবহন মন্ত্রী চন্দনা বাউরি, আবগারি দপ্তর বঙ্কিম ঘোষ। বাকি 15টা দফতর যারা তৃণমূল থেকে জিতে আসবেন তাদের দেওয়া হবে। ভোট শেষ হতেই ফের উত্তপ্ত বেহালার পর্ণশ্রী।
পর্ণশ্রীতে 2 আরএসএস কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাদের বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটে আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মের। আক্রান্ত আরও এক আরএসএস কর্মী প্রসেনজিৎ ব্রহ্ম। থানায় গেলে চিকিৎসার ব্যবস্থা না করে আক্রান্তদেরই গ্রেফতার পুলিশের। অভিযোগ আরএসএসের। ঘটনায় গ্রেফতার মোট 5, এমনটাই জানা গিয়েছে। এদিকে গতকালই ভোটের পরেই গড়িয়ার পঞ্চায়েতে তুমুল উত্তেজনা ছড়ায়। যাদবপুর বিধানসভার অন্তর্গত এই এলাকার 153 নম্বর বুথের বিজেপি এজেন্টের অফিস ভাঙচুর চলে। বিজেপি এজেন্টের নির্মাণ সংস্থার অফিসে হামলা করে ভেঙে দেওয়া হয়েছে সিসিটিভি। ভেঙে চুরমার বিজেপি এজেন্টের গাড়িও। বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রীকেও হুমকি দেওয়ার অভিযোগ। এও খবর পাওয়া গিয়েছে 50 থেকে 60 জনের দল এসে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি পাশের বিজেপি কর্মীর বাড়িও ভাঙচুর। বিজেপি কর্মী প্রশান্ত ঘোষের বাড়ি সিসিটিভি ভাঙচুর। ওই বিজেপি কর্মী হামলার সময় ছিলেন না, তার পরিবারকে হুমকির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হামলার সময় পরিচয় গোপন রাখতে তৃতীয় একটি বাড়ির সিসিটিভিও ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভোটের পর রাতে বেহালার পর্ণশ্রীতে পৃথক একটি ঘটনার উত্তেজনা ছড়িয়েছে। ইভিএম লুঠের প্রতিবাদ করায় তৃণমূল নেতা ও 4 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। তৃণমূল নেতা ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মারধরে মাথা ফেটেছে তৃণমূল নেতা ও কাউন্সিলরের স্বামী অঞ্জন দাসে। অভিযোগ তৃণমূলের। আহত এক তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এর উডবার্ন ব্লকে। ইতিমধ্যেই এই ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছিল না পুলিশ কেন্দ্রীয় বাহিনী, একেবারে নিরাপত্তা ছাড়াই গোপনে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। ভোট মিটতেই এই অভিযোগ ঘিরে সরগরম দক্ষিণ 24 পরগনার কুলতলি। হাতে নাতে গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীরা। কুলতলিতে পুনর্নির্বাচনের দাবি জানালেন বিজেপি প্রার্থী মাধবী মলদার। বুধবার ভোট গ্রহণ শেষে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যেই বুথগুলি থেকে জামতলার ভগবানচন্দ্র হাই স্কুলের ডিসিআরসিতে ইভিএম আনা হয়। বিজেপি প্রার্থী মাধবী মহলদারের অভিযোগ যে বহু ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে অটোতে করে বা বিভিন্ন গাড়িতে করে, যে গাড়িতে কোনো পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী ছিল না। ইভিএম বদলের আশঙ্কা থাকায় বিজেপি প্রার্থী বৃষ্টি মাথায় করে কুলতলির কাঠখালি এলাকায় একাধিক ইভিএম নিয়ে আসা অটো আটকে বিক্ষোভ দেখান। একটি ভিডিও সামনে আসে। প্রার্থী নিজেই সেই ভিডিও করেছেন। তাতে দেখা যাচ্ছে তিনি প্রশ্ন করছেন, কোথা থেকে ইভিএম আনছেন? তিনি উত্তর দিতে আমতা আমতা করেন। পরে জানান এটা নাকি রিজার্ভ, কিন্তু তারপরেই চুপ হয়ে যান। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আসায় তাদেরকে বিষয়টি জানানো হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ যে রাতের অন্ধকারে শাসক দলের তরফে পুলিশের সহযোগিতায় ইভিএম বদল করার পরিকল্পনা করেই এই ব্যবস্থা করা হয়েছে। যেহেতু একেবারেই অরক্ষিত অবস্থায় ইভিএম আনা হয়েছে, তাই পুনরায় নির্বাচন দাবি করেছে বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী মাধবী মহলদার বলেন, সব বাক্স এসেছে অন্ধকারে, কোথাও অটোয়, কোথাও আবার বাসে করে। যেখানে বাসে এসেছে সেখানে আবার তৃণমূলের পতাকা লাগানো, সেই ফুটেজ আছে। পুলিশ ফোর্স কিছুই ছিল না। কুলতলিতে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছে। এই নিয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলায় বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ মিটতে না মিটতেই বড় খবর। জামিন পেলেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর ভিনেশ স্যান্ডেল। বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তার জামিন মঞ্জুর করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তরফে তার জামিনের আবেদনের কোনো বিরোধিতা করা হয়নি। গত 13 এপ্রিল যখন বাংলায় ভোটের দামামা পুরো দমে বাজছে, ঠিক তখনই জিজ্ঞাসাবাদের পর ভিনেশকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 14 এপ্রিল আদালত তাকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। এরপর 23 এপ্রিল তার হেফাজতের মেয়াদ শেষে তাকে জেলে হেফাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার ভিনেশের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। তবে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি বদলে যায়। আদালত সূত্রে খবর, বিচারক অমিত বানসাল যখন ভিনেশকে জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু করেন, তখন সরকারি আইনজীবী তাতে বাধা দেননি। কেন্দ্রীয় সংস্থা কেন হঠাৎ জামিনের বিরোধিতা থেকে সরে দাঁড়ালো, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। আর্থিক তছরূপ বা মানি লন্ডারিং মামলা তদন্তে নেমে ভিনেশকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লি পুলিশের একটি এফআইআর এর সূত্র ধরে এই তদন্ত শুরু হয়েছিল। কেন্দ্রীয় সংস্থায় দাবি ছিল আইপ্যাকে 33% অংশীদার ভিনেশ এই অর্থ পাচার চক্রের সঙ্গে যুক্ত।
রাজ্যে 2 দফার ভোট শেষ হতেই আইপ্যাক কর্তার মুক্তি পাওয়ার রাজনৈতিক সমীকরণ খুঁজছেন অনেকে। প্রথম দফার আগে গ্রেফতারি আর দ্বিতীয় দফার শেষে জামিন। এই পুরো ঘটনা প্রবাহকে নিছক আইনি প্রক্রিয়া হিসাবে দেখতে নারাজ ওয়াকিবহাল মহলের একাংশ। তবে আপাতত ভিনেশ চ্যান্ডেলের জামিনে স্বস্তিতে আইপ্যাক শিবির। গভীর রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বীরভূমের দুবরাজপুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই লরি রাস্তার ধারে মদের দোকানের সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি ভেঙে যায় একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি টেলিফোন খুঁটি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত পোদ্দারবাদ মোড় সংলগ্ন রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পাথর বোঝাই লরিটি রামপুরহাট থেকে মাকুড়ার দিকে যাচ্ছিল। পোদ্দারবাদ মোড় এলাকায় পৌঁছাতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে ঢুকে পড়ে সেটি। বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন লরিটি দোকানের একাংশ গুড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও টেলিফোন খুঁটিও ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ, সঙ্গে আসে বিদ্যুৎ দফতরের কর্মীরাও। রাতেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে মেরামতির কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় খানাখন্দের কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে তাদের দাবি। দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি উঠলেও কাজ হয়নি বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তবে দুর্ঘটনাটি গভীর রাতে ঘটায় বড় কোনো প্রাণহানি হয়নি। দিনের ব্যস্ত সময়ে একই ঘটনা ঘটলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন। রাস্তার বেহাল দশা প্রসঙ্গে তিনি জানান, ভোগ প্রক্রিয়া চলার কারণে আপাতত মেরামতির কাজ করা সম্ভব হয়নি, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন। পুলিশ ঘাতক লরিটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছে।